সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। এই আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের পাশাপাশি বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকবারই ছাত্রলীগ পুলিশের হামলায় রক্তাক্ত হয়েছেন তিনি। নিপীড়নের সেই সব স্মৃতি নিজ মুখে বলতে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তিনি। রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ আবু হানিফ, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। 19 জুলাই সকালে তিনি ছিলেন রাজধানীর শাহজাদপুর বাসতলায়। সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মোহাম্মদ আবু হানিফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রাজিবুল ইসলাম বিন্দু ও মোহাম্মদ আবু হানিফের উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামের শাহজাহান তালুকদার ও রেনু আক্তারের সন্তান এম রাকিবুল ইসলাম তালুকদার বিন্দু। বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির প্রতি ঝোঁক সৃষ্টি হয় বিন্দুর। 2007 সালে স্থানীয় আলহাজ মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 2009 সালে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2012 সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার্থে ভর্তি হন আইন শাস্ত্রে। 2014 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রদলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজিবুল ইসলাম বিন্দু। নিপীড়নের মুখে পড়েন 111-এর সময়। এরপর বিভিন্ন সময়ে ছাত্রলীগ ও পুলিশের হামলার মুখে পড়েন একাধিকবার। 2011 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি জাতীয় ও দলীয় আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। দেশে হাসিনার ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে বারবার মৃত্যুমুখে পতিত হয়েছেন ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে সাহসী ভূমিকায় অবতীর্ণ হন বিন্দু। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমৃত্যু লড়ার দৃপ্ত শপথে অটল রয়েছেন এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। দক্ষিণের জেলা পিরিজপুর সদর উপজেলার কদমতলার বাসিন্দা কাজী মোহাম্মদ আবু হানিফ। তার বাবার নাম কাজী মোহাম্মদ আব্দুল কাদের। স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশের পর ঢাকায় আসেন উচ্চশিক্ষার জন্য। ভর্তি হন সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকায়। সেখান থেকে কালিম সম্পন্ন করেন। পাশাপাশি বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন ইসলামিক স্টাডিজ বিভাগে। ছোটবেলা থেকেই আবু হানিফ ছিলেন ন্যায়নিষ্ঠ ও অধিকার সচেতন, যে কারণে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন আবু হানিফ। ছাত্র জনতার সঙ্গে মিশে প্রতিদিনই রাজপথে করেন মিছিল সমাবেশ। সামনে থেকে স্লোগান তোলেন কোটানা মেধা, মেধা, মেধা। 19 জুলাই শুক্রবার সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞে মেতে ওঠে হাসিনার পালিত বাহিনীগুলো। সড়কের পাশাপাশি হেলিকপ্টার থেকে মুহুর্মুহু গুলি করে তারা। রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাদের বুলেটের সামনে বুক পেতে দেয় হাজার হাজার ছাত্র জনতা। সকাল গড়িয়ে দুপুর 12:30টার দিকে শাহজাদপুর বাসতলায় গুলিবিদ্ধ হন কাজী আবু হানিফ। এরপর চিকিৎসা নিতে গিয়ে নানামুখী নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর কড়া নজরদারির পাশাপাশি তাদের কাছ থেকে পেয়েছেন হত্যার হুমকিও। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার একে একে তাদের কাছ থেকে শুনব নিপীড়নের সেই সব ঘটনা। শুরুতেই যাচ্ছে রাজিবুল ইসলাম বিন্দু। আপনি তো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়া সত্ত্বেও সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে বহু বছর যাবৎ জড়িত এবং
আমরা এক সময় দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু রাজনীতি বা এই আন্দোলন সংগ্রামে তেমন ভূমিকা না রাখলেও 2018 সালের পরবর্তী সময়টাতে নানান আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের অংশগ্রহণ এবং সক্রিয় অংশগ্রহণ। সর্বশেষ 24-এর আন্দোলনে দেখলাম চূড়ান্ত আন্দোলনটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা ইতিহাসের অগ্রভাগেই লেখা থাকবে। এই আন্দোলন করতে গিয়ে কোন কোন ধরনের নিপীড়নের মুখে পড়তে হয়েছে, কোন জায়গা থেকে শুরু করবেন? আমরা 24-এর আন্দোলন থেকে শুনতে চাচ্ছি। আমি ছাত্র রাজনীতি শুরু করি 2003 সালে। তখন থেকে আমি আমার ওয়ার্ড ছাত্রদল থেকে আমি আসলে রাজনীতির আমার শুরু করা। এরপরে আমি স্কুল কলেজ জীবন আমি ছাত্র রাজনীতির অগ্রভাগে ভূমিকা রেখেছি। আমি বিভিন্ন ক্লাবের নেতৃত্ব দিয়েছি। আমি ক্লাসের ফার্স্ট বয়ও ছিলাম। এই হচ্ছে আমার রাজনৈতিক গল্প। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমি প্রাইভেট ছাত্রদলে ভর্তি হই। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমরা দেখলাম যে সবাই প্রাইভেট শিক্ষার্থীদেরকে একটু অন্যভাবে অন্য চোখে দেখার শুরু করলো। ঠিক তখনই আমাদের কিছু সিনিয়র বড় ভাইদেরকে পাই। তাদের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সংগঠনটা তাদের হাত দিয়ে আসলে তৈরি হয়। তাদের দুই তিনজনের নাম আমি একটু নিতেই চাই। তৎকালীন আমাদের আহ্বায়ক সায়াম আশরাফ আল মুতি ভাই, তৎকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাশমি দীপু ভাই এবং অন্যতম সংগঠক আসাদ মুরাদ তালুকদার ভাই, এরকম অসংখ্য যে বড় ভাইরা আমাদের ছিলেন, তাদের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড়া করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই কাজ করার সরাসরি সুযোগ তৈরি করে দেন। এরপরে আমরা একটা প্ল্যাটফর্মে যখন চলে আসি 2010 সালে, এরপর আমরা এই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা ব্যানার সহকারে রাজপথে আমরা ভূমিকা রাখা শুরু করি। আমাদের এই ব্যানারটা তৈরি হওয়ার পরই 2011 সালে আমাদের প্রথম ভ্যাট বিরোধী আন্দোলন শুরু হয়। সেই ভ্যাট বিরোধী আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে, পক্ষ নিয়ে, সাথে থেকে। এবং আমরা বনানীতে, গুলশানে, উত্তরাতে একযোগে আন্দোলন করেছি। এরপরে আমরা 13-14তে আমাদের দলীয় যে গণতন্ত্রের পক্ষে যে আমাদের আন্দোলন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই আন্দোলনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেই আন্দোলনে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, আমাদের অনেক নেতৃবৃন্দকে জেল খেটতে হয়েছে, মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আমার একটু স্কিপ হয়ে গেছে, যখনই 111 গভর্নমেন্ট আসার পরে একটা অন্যরকম দেশের পরিস্থিতি ছিল, তখনও কিন্তু আমরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এটা তো গেল রাজনীতির ইতিহাস। একেবারে সরাসরি আপনি আসলে তোপের মুখে পড়লেন কোন সময়টা থেকে এবং কোন কোন ধরনের হামলা শিকার? যখনই আপনার 111 গভর্নমেন্টের একটা পাতানো ইলেকশনের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার প্রথম আসলো, তখনই আমার উপরে ছাত্রলীগের প্রথম হামলা হয়। সেই হামলায় আমার কূপ দিয়ে আমার হাতের 17টা রগ কেটে ফেলা হয় রক্তনালী সহকারে। তো আমরা তারপর যেখানে ছিলাম 13-14 আমরা হরতাল অবরোধে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তখনও আমি প্রায় 2 মাসের মতো আমি বাসায় ঘুমাতে পারিনি, বাসায় যেতে পারিনি। আমাকে বিশেষ করে ডিবিএসবি বহুবার আমার উপর হামলা করেছে, আমাকে খোঁজার চেষ্টা করেছে। সর্বশেষ 13 সালে আমাকে বনানী থেকে অ্যারেস্ট করা হয় এবং বনানী সুপার মার্কেটের সামনে থেকে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয় এবং আমাকে অনেক বেশি নির্যাতন করা হয় থানায়। আপনাকে একবার নির্মমভাবে কুপিয়ে মারা গেছে ভেবে ফেলে রেখে চলে যায়, সেই ঘটনাটি আমরা একটু জানতে চাচ্ছি। সেই ঘটনাটি 2023 সালে 6 এপ্রিল 9 রমজান আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলো করার জন্য নিকুঞ্জ 2 কার্যক্রম পরিচালনা করছিলাম আমি এবং আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বন্ধুবর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হুরায়রা সহ। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সরাসরি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নির্দেশে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। কিভাবে সেই হামলাটি চললো এবং সেই হামলাটি কেমন ছিল? বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স যারা করেন তারা যে এত বড় এবং নৃশংস হতে পারে এবং সন্ত্রাসী হতে পারে ওই আগেও জানতাম আমি, বাট ওই দিন আমি প্রথম নিজে শরীরে স্বচক্ষে দেখতে পেলাম। ওরা এসে আমাদের উপর হামলা করলো এবং আমাদেরকে বলল আমরা কেন কমিটি করছি। অর্থাৎ এটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আপনারা কোন জায়গায় বসা ছিল? আমরা নিকুঞ্জ 2 একটি কম্পিউটার দোকানে আমরা সাংগঠনিক কমিটি করার কাজে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে গিয়ে আমাদেরকে অ্যাটাক করে এবং আমাদের সাথে খুব বাজে মিসবিহেভ করে। মানে অ্যাটাক করলো কিভাবে? একটু মানে এই ঘটনাটি একটু খুলে বলুন যে কি অবস্থায় বসা ছিলেন, কারা আসলো প্রথমে এসে তাদের অ্যাপ্রোচটা কেমন ছিল, না এসেই আপনাদের উপরে? আমি এবং আমার সভাপতি পাশাপাশি চেয়ারে বসা ছিলাম। ওরা এসে প্রথমেই সন্ত্রাসী কায়দায় বলছে আপনারা কে? তা আমরা এই দেশের নাগরিক, আমাদের হাতে কমিটি দেখে ও ছাত্রদলের আপনারা ছাত্রদল করছেন, এগুলা বলে আমাদের সাথে বাজে ব্যবহার করা শুরু করলো। এটি কে করলো? কে? এটা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানে তাদের চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে সভাপতি সজীবের নেতৃত্বে, সজীব সরাসরি এখানে উপস্থিত ছিলেন এবং এটা নির্দেশনা ছিল সাদ্দাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি। এরপর ওরা যখন এসে একটা মিসবিহেভ শুরু করলো, যেহেতু এটা একটা কম্পিউটারের দোকান, তখন আমরা ভাবলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা আমাদের জন্য ক্ষতি হতে পারে না। তা আমরা ওনাদেরকে বললাম ঠিক আছে চলেন আমরা বাইরে গিয়ে কথা বলি। বের হতে না হতে বলছে যে তাদের অফিসে গিয়ে বসার জন্য। আমরা তাদের অফিসে গিয়ে বসলাম। ইতিমধ্যে তাদের অফিসটা ওই দোকান থেকে কতটুকু দূরত্ব? 4 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স ছিলেন। তা আমাদেরকে নিয়ে গেলেন। ইতিমধ্যে আমি আমার সভাপতিকে স্কিপ করে দেওয়ার চেষ্টা করলাম, ওরাকে চিনতে পারেনি। ওরা আমাকে চিনতে পেরেছিল যে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। ওদের অফিসে যাওয়ার পরে ওরা বিভিন্ন ধরনের জেরা করলো এবং ওরা সন্ত্রাসী স্টাইলে আমার কাছ থেকে আমার মোবাইল টোবাইল সব কেড়ে নিয়ে গেল। কেড়ে নিয়ে যাওয়ার পরে ওরা বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথাবার্তা বললো যে ওরা কি করবে। এক পর্যায়ে ওরা এসে আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার শুরু করলো। কি দিয়ে? প্রথমে শুরু করলো ওরা হাত দিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করলো, হাত দিয়ে আমার উপরে নির্মমভাবে অত্যাচার শুরু করলো। আমার সাথে সহদপ্তর সম্পাদক আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আনোয়ার হোসেন ছিল, ওর উপরে আমার উপরে নির্মমভাবে অত্যাচার করলো। অত্যাচার করার 2-3 মিনিট পরে ওরা বলছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান। এটা বলার পরে হয়তো ভাবলাম যে হয়তো ততক্ষণে আপনার শরীরে কি হাঁটবার মতো পরিস্থিতি বা উঠে দাঁড়াবার পরিস্থিতি আছে? মতো পরিস্থিতি তেমন ছিল না। তারপর ওরা বললো চলে যান, মানে প্রাণ রক্ষার্থে আপনি চিন্তা করলেন চলে যাওয়া। এটা বলে আমি যখন একটু হাঁটা শুরু করলাম। এটা কোন জায়গা থেকে কোন দিকে? এটা নিকুঞ্জ 2-5 নাম্বার রোডের যে মাঠ, সেই মাঠ থেকে মাঠের মধ্যে ওরা আমার উপরে অতর্কিত হামলা করলো। এরপরে যখন বলার পর আমি 8 নাম্বার রোড দিয়ে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম একাই, আমি এবং আমার সহদপ্তর সম্পাদক আনোয়ার। বিশ্বাস করবেন কিনা জানি না, রমজান মাসে এরকম ঘটনা ঘটতে পারে এটা আসলে শুধুমাত্র ছাত্রলীগ দ্বারাই সম্ভব। মানে ওই সময় তো মনে করেছিলেন যে এই বুঝি নির্যাতন শেষ, এখন আপনারা চলে যাচ্ছেন, আর হামলা হবে না। ওরা পিছন থেকে এসে রামদা চাপাতি নিয়ে, হকি স্টিক এবং রড নিয়ে আমার উপর হামলা শুরু করলো। যখনই সেই দিনটির কথা মনে হয় তখন মনে হয় হয়তো বা এই বাংলাদেশে জন্মানোটাই হয়তো বা আমাদের ভুল। আমরা ওই সময় দেখেছিলাম আপনার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপ এবং আপনাকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল। এটি একটু কতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে মারছে? কখন অজ্ঞান হয়ে গেলেন রাস্তার পাশে? ওরা যখন পিছন থেকে এসে হামলা করলো, বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন? বাধা দেওয়ার চেষ্টা করার কোনো সুযোগ ছিল না, অন্ধকার ছিলাম, একটু অন্ধকার ছিল। ওরা মাথার ভিতরে আমার কোপানো শুরু করলো। আমার মাথায় প্রায় 32টা মতো শিলি লেগেছে। মাথার মধ্যে অনেকগুলা কূপ দিয়েছে। ওদের চাপাতি এবং রামদা আমার শরীরে একটা কূপও দেয়নি, ওরা শুধু মাথার মধ্যে কুপিয়েছে। শরীরে শুধু হকি স্টিক এবং রড দিয়ে ওরা অনেকগুলো এলোপাথারি বাড়ি দিয়েছে এবং ইট দিয়ে, সর্বশেষ রাস্তায় পড়েছিল ইট, এরকম ইট দিয়ে ওরা মাথার মধ্যে আমাকে থেতলানোর চেষ্টা করেছে। এবং ওরা সবচেয়ে আমাদের মাথার মধ্যে যে সেন্সিটিভ জায়গাটি পিছনে, এটার মধ্যে ওরা আমাকে অনেকগুলো স্টেপ দিয়েছে। যখন এক পর্যায়ে পথচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং আমি ফেরানোর কোনো আমার কিছু নেই, আমি অজ্ঞান বসে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পর আমাকে কোপাচ্ছে। তখন সাধারণ পথযাত্রীরা বলছে মরা মানুষকে আর কত মারবেন। সবাই ভেবে নিয়েছে আমি মারা গিয়েছি। আপনার কি মনে হয়েছে যে আপনি? আমি ওখানে আমার ওইভাবে কোনো সেন্স ছিল না। তো একটি পর্যায়ে ওরা যখন আমাকে সবাই বলছে যে আমি মারা গিয়েছি, ঠিক তখনই আমাকে ওরা ফেলে আমার সাথে যে সহযোদ্ধা ছিলেন আনোয়ার, ওকে মারার জন্য আরেক দিকে ছুটে যায়। ওই সুযোগে 2-3 জন পথচারী আমাকে একটি সিনজির মধ্যে তুলে দেয়। সেই সিনজিতে আপনাকে একা তুলে দিল? একা তুলে দেয় এবং আমাকে সিনজি ড্রাইভারকে বলা হয় আমাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই ওরা সিনজি যে ড্রাইভার ছিলেন তার কাছ থেকে জানতে পারলাম যে ওরা সিনজিতে পরবর্তীতে হামলা করেছে। আপনার কি জ্ঞান ছিল? আমার ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমার কোনো জ্ঞান ছিল না, আমি কিছুই বলতে পারবো না। তখন শুধু আমার চোখের মধ্যে ভাসছিলেন আমার মা বাবার ছবি এবং আমার মনে হয়েছিল যে আমি হয়তোবা শহীদ হলেও আমি দলের জন্য এবং আমি দেশের গণতন্ত্রের জন্য আমি শহীদ হতে যাচ্ছি। সুতরাং আমার মনে কোনো আক্ষেপ ছিল না। তবে আমার খুব ঘৃণা হচ্ছিল এই আওয়ামী ফ্যাসিস্টদের প্রতি এবং ছাত্রলীগের প্রতি। মানে সিএনজির উপরে হামলা করলো কখন? এরপরে সিএনজির উপরে হামলা করলো যখন সিএনজিটা আমাকে ওঠানোর পরে টান দিল, তখন যারা আমাকে সিএনজিতে তুলে দিয়েছে, একা আমি যখন সিএনজিতে আমাকে ওঠানো হয়, যারা উঠিয়ে দিয়েছে এবং সিএনজিতে পিছন থেকে ওই এলোপাথারি ভাবে ওরা হামলা করে। বা সিএনজি ড্রাইভার ওনার সাথে আমার পরবর্তীতে আর কোনোদিন দেখা হয়নি, বাট আমি ওনাকে অনেক খুঁজি। উনি আমাকে একটা হসপিটালে নিয়ে যান। কোন হসপিটালে নিয়ে? আমাকে সর্বপ্রথম নিয়ে যান নতুন বাজার একটা হসপিটালে। আপনার ওই হসপিটালে আমি তখন আমার একটু জ্ঞান আসে যখন আমাকে নিয়ে যায়, উঠায় বারবার বসায় এবং আমি বমি করি এবং আমাকে সবাই দেখে ভাবছে যে আমি হয়তোবা
মানে ফাইনাল স্টেজে চলে যাব, তখন আমি কোনো রকম আমার যে সহযোদ্ধা, আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, ওকে আমি কল দিই, ও এসে আমার বাকি ট্রিটমেন্ট করে এবং সাথে সাথে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাইকে ইনফর্ম করে তারা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে কথা বলেন এবং দেশনায়ক জনাব তারেক রহমান তখন সরাসরি সকল ট্রিটমেন্টের ব্যবস্থা করেন এবং তাৎক্ষণিক এই হসপিটাল থেকে আমাকে সরিয়ে আরেকটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই সময়ের মধ্যে আপনার পরিবারের কেউ কি জানতে পেরেছিল কিনা? এই মাঝখানে আমার পরিবারের মধ্যে আমার মেজু ভাই আছেন, উনিও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করেন, উনিও দায়িত্বে রয়েছেন, ওনাকে জানানো হলো এবং তখনই আমার বাসা থেকে সবাই রাতের মধ্যে আসার চেষ্টা করলেন। এরপরে আপনাকে কোন হসপিটালে চিকিৎসা করা হলো? এরপরে আমাকে শাহজাহানপুর একটা হসপিটালে নেওয়া হলো এবং ওরা পরিকল্পনা করছিল যে আমাকে হাসপাতালে এসে আরেকবার হামলা করবে। এটি আপনি বুঝতে পারলেন কিভাবে? এটা বিভিন্ন মাধ্যমে ইনফরমেশন আমাদের কাছে আসছে। কতটুকু বর্বর হলে একটা মানুষকে মরে যাওয়ার, না সেটি ভিন্ন কথা। তারপরে ওই হাসপাতালে কি মানে চিকিৎসা নিতে পেরেছিলেন না? ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে? হসপিটালে আমি চিকিৎসা নিতে পেরেছি। কতদিন আমার চিকিৎসা? সবকিছু গোপন রেখে প্রায় ওই হসপিটালে আমি 12 দিন ছিলাম। ওইখান থেকে চিকিৎসা নেওয়ার পরেও আমাকে যখন বাসায় নেওয়া হয়, যেহেতু হসপিটালে আমি 12 দিন ছিলাম, সেফ ছিলাম না আমি, ওইখান থেকে আমাকে ডিবি অ্যারেস্ট করার একটা পরিকল্পনা ওদের ছিল আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্টের। ওই অবস্থায় জি। মানে ওই ঘটনায় কি মামলা হয়েছিল কোনো? জি আমি বলছি, ওই ঘটনায় আমাকে মারার পরে আমার যে সহদপ্তর সম্পাদককে মারা হয়, ওরে মেরে আবার হাসপাতালে দেওয়া, খিলক্ষেত থানায় দেওয়া হয় এবং ওকে অন্য একটা মামলা করা হয়, সেই মামলায় আমাকে আসামি করা হয়। আচ্ছা আচ্ছা, ওকে হামলা করলো কিভাবে? আমার সাথে ছিল। সাথে ছিল। ওকে দৌড়ে আসলে পালাতে পারেনি, ওকে মেরে খিলক্ষেত থানা দেওয়া হয়। মানে এই কুপিয়েছে না তাকে শুধু মেরেছে? তাকে শুধু মেরেছে। এরপরে আমাকে যখন ওই মামলার জের ধরে যখন আমাকে অ্যারেস্ট করার একটা প্ল্যান করছিল, তখন আমি বাসায় চলে যাই। অর্থাৎ মরার আগেও একটু চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার অধিকারটুকু আমাদের তৎকালীন সময় ছিল না। এরপরে বাসায় কতদিন চিকিৎসা? এরপরে বাসায় চিকিৎসাধীন ছিলাম আমি প্রায় 1.5-2 মাস, কারণ আমার এই চিকিৎসায় প্রপার হইতে ছিল না। এবং আপনি এখন বিন্দু যেটি জিজ্ঞাসা সেটি হচ্ছে যে এই হামলায় আপনার শরীরের কোন কোন জায়গায় দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি হয়েছে যা আপনি আসলে এখনো বয়ে বেড়াচ্ছেন বা কাটাতে পারবেন না? 1.5-2 মাসের ভিতরে বহুবার চেষ্টা করেছি দেশের বাইরে যাওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, যেহেতু আমি উঠে দাঁড়াতে পারতাম না। আমি উঠে দাঁড়ালে মাথা নিয়ে সোজা হলেই পড়ে যেতাম। তখন আমি 2-2.5 মাস লেগেছে আমার সকল প্রক্রিয়া রেডি করার জন্য, কারণ হচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বমহল থেকে তখন তৎপর ছিল। তখন বাংলাদেশে আন্দোলনের একটা বড় ধরনের আন্দোলন হচ্ছিল এবং সেটা জাতীয়তাবাদী দল লিড দিচ্ছিল। তো তখন আমি ব্যবস্থা নিতে আমার লেট হয়ে যায়। এরপরে আমি ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলাম প্রায় 4.5 মাস। সেখান থেকে প্রায় আমি 53টা কেমোথেরাপি নিয়েছি। এবং কেমোথেরাপি নিতে হলো কেন? মাথার জন্য, কারণ আমার এখানে যে কূপগুলো ওরা দিয়েছে বিশেষ করে পিছনে, আর এক সুতা যদি স্টেপ ডাবতো তাহলে আমি স্পট ডেড হয়ে যেতাম। এমন একটা সেন্সিটিভ ভাবে আমাকে আসলে গুরুতরভাবে এভাবে কতগুলো কোপ দিয়েছিল? এইভাবে আমাকে কোপ দিয়েছে প্রায় 14-15টা মাথার মধ্যে কোপ দিয়েছে। এরপরে আমাকে চাপাতি রামদা দিয়ে, এরপরে ইট দিয়ে, এরকম বড় ইট থাকে না, মাথার মধ্যে থেতলে ফেলে হয়েছিল। এবং আমাকে বলেছিল ওরা, আমার তখনও মনে পড়ে যে আমাকে ওরা মেরে ফেলবে। মানে আপনি শুনতে পাচ্ছিলেন? আমি শুনতে পাচ্ছিলাম তখন, জ্ঞান হারানোর আগ পর্যন্ত। নিজেকে রক্ষা করবার জন্য তাদেরকে অনুরোধ করেননি? আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব, কিন্তু তারা তো শুনবে না। তারা হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে করেছিলেন কিনা? হ্যাঁ করেছিলাম। হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাকে যদি তারা ওই ধরনের ভালো সংগঠনে হতো তাহলে তারা আমাকে সুযোগ দিত। আমরাও তো আন্দোলনের মাঠে ছিলাম। এরপরে আপনি কয়টা কেমোথেরাপি লাগলো এবং ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে ফিরলেন? করে ফেরার পরে আমি বাংলাদেশে আসলাম আপনার ফেব্রুয়ারিতে 2024 ফেব্রুয়ারিতে আসার পরে আমি আবার দলের সাথে আমার যে তৎকালীন আন্দোলন। বিন্দু আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু আবু হানিফের কাছ থেকে শুনে আসি। আবু হানিফ, আপনি তো একজন ইসলামিস্ট মানুষ, আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। আপনি তো কোনো রাজনীতির সাথে এইভাবে জড়িত না। 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানে আপনার সক্রিয় অংশগ্রহণ আমরা দেখেছি। আসলে এই আন্দোলনে কেন অংশ নিতে গেলেন? আপনি কিসের দাবি নিয়ে গিয়েছিলেন এবং আপনি কিভাবে কোন কোন ধরনের নির্যাতনের মুখে পড়েছিলেন? আমরা জানি যে আপনি এখনও একটি গুলি শরীরে বহন করছেন, যেটি একেবারে রাইফেলের গুলি। আওয়ামী লীগের যতগুলো কার্যকলাপ আমি দেখি, বেসিক্যালি আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি একটা বিজনেস করতাম। কারণ বৈষম্যটা কোন জায়গা থেকে আসছে এটা আমি কিছুটা হলেও না, পুরোপুরি আমি এটা ভুক্তভোগী। কারণ সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরেও যেখানেই যাচ্ছি অ্যাজ এ মুসলিম হিসেবে ঘুষ দিয়ে চাকরি নিতে হচ্ছে।
আরেকজন ব্যক্তিকে ঠকিয়ে আমার সেখানে স্থান করতে হচ্ছে। এই ধরনের বিষয় যখন দেখছি তখন কিন্তু চাকরির জায়গায় বা চাকরির বাজারে আমার অবস্থানটা হয় নাই। বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে, যে কারণে আমি একটা মোবাইল বিজনেস করতাম, যেটা লং টাইম আমার হয়ে যায়। পড়াশোনাও চলমান ছিল এবং পাশাপাশি আমি বিজনেসটাও করে যেতাম। তো একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে কোথাও চাকরির বাজারটা এভাবে হয়ে যাচ্ছে, তো যখন 35-এর আন্দোলনটা হয়, বিশেষ করে আমার ভিতরে তখন যখন আমার সার্টিফিকেটের মেয়াদটা শেষ হয়ে যায়, তখন আমার ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করে যে তাহলে এই তো মনে হয় জীবনের একটা বার্ধক্যের দিকে চলে গেলাম। মানে আমার ফিলিংসটা আমি বলছি যে 32 হয়ে যাওয়া মানে হয়েছে আমার তো আর শেষ। এর সার্টিফিকেটগুলো আপনি যদি হিসাব করেন, আমার 8টা সার্টিফিকেট, মূল সার্টিফিকেট, সেটা পুরোটাই আমার একেবারে ঘরে রেখে দিতে হয়। আপনি শুনে অবাক হবেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার পরে আমি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট তুলছি এই 25 সালে। হ্যাঁ, কারণ মূল সার্টিফিকেটটা আমি এখন তুললাম, এর আগে আমি শুধু প্রফেশনাল সার্টিফিকেটটা তুলেছি। মানে আপনার সার্টিফিকেট কাজে আসেনি। এটার কারণ হয়েছে যে যতবারই যাচ্ছি, যতবারই চিন্তা করছি, ততবারই কোনো না কোনো বাধার শিকার হচ্ছে। কোথাও গিয়ে আন্দোলনটা জড়ানো হয়েছে যখন আমি ফার্স্ট টাইম যখন দেখি যে বিশেষ করে যেদিন আবু সাইদ মারা যান, ওই দিনকে আমার ভিতরে একটা 16 জুলাই আমার একটা রিয়েলাইজেশন আসে যে এই বাংলাদেশে বসে বাংলাদেশের একজন মানুষকে, দ্যাট মিনস আমার একটা ভাইকে যদি কোনো ব্যক্তি এইভাবে মারতে পারে, তাহলে 2 দিন পরে তো আমার উপরে সে অ্যাটাকটা আসবে। কারণ আজকে যে আন্দোলনটা ছিল সেটা ছিল একদম যৌক্তিক আন্দোলন, যে আন্দোলনটা কোনোভাবেই একজন মানুষ তার নিজের পাওনা বা নিজের প্রাপ্যটার জন্য সে আন্দোলন করতে পারে, এটা তার রাইটস আছে। কিন্তু সেখানে যখন তার উপরে গুলি চালানো হয়, তখন থেকেই আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে যে কেন এটা হচ্ছে। এই কেনর জায়গা থেকে আমি যদি বলি, ফার্স্ট টাইম আমি 18 তারিখ থেকে এবং 17 তারিখ, 18 তারিখ প্রত্যেকটা আন্দোলনে কম বেশি আমার বিজনেস কার্যক্রম পরিচালনার পরে আমি অংশগ্রহণ করেছি। কোন এলাকায়? এটা ছিল গুলশান এবং এসে বাড্ডা লিং রোডে বেশি। আপনি এই এলাকায়? এই এলাকায় আমি বেশি আন্দোলনে যুক্ত ছিলাম। তো 19 জুলাইয়ের কথা যদি, সেদিন কিন্তু কারফিউ, সমস্ত জায়গায় ইন্টারনেট বন্ধ। বেসিক্যালি যেহেতু আমি মোবাইল বিজনেস করি, আমার মোবাইলটাই আমি সবসময় কম বেশি নিউজগুলো আমি দেখি। তো 18 তারিখ থেকে তো একেবারে ইন্টারনেট ফুল বন্ধ, কোনো আমরা পাচ্ছি না, মানে তথ্য পাচ্ছি না। তো 19 তারিখ ফার্স্ট টাইম একেবারে আমি ফজরের নামাজ পড়ে, আমি সাধারণত কিছু সময় ঘুমানো হয়, এটা ঢাকার একটা অভ্যাস বলা যাবে, বিজনেসের অভ্যাস। তো ওই দিনকে আমার ঘুম হচ্ছিল না। আমি 7:30 উঠে একদম ফুললি আমি রেডি হয়ে আমি সরাসরি বের হয়ে যাই এবং ক্যামব্রিয়ান কলেজের সামনে আমার ওখানেই বাসাটা ছিল। তো আমি আন্দোলনে এসেই সরাসরি সম্পৃক্ত হই এবং সম্পৃক্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে আমি কিছুক্ষণ অবস্থান করে অবস্থানটা বুঝতেছিলাম যে আসলে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। যেহেতু আমি এখানে যদিও ইসলামী আন্দোলনের সাথে যুক্ত আছি এবং সেই যুক্ততার পরেও আমাদের আমিরের নির্দেশে যার যার জায়গা থেকে তোমরা তোমাদের মতো করে কাজ করো, কিন্তু ওই দিনকে আমাদের পল্টনে একটা প্রোগ্রামও ছিল, কিন্তু আমরা কোনোভাবেই এখান থেকে যেতে পারছিলাম না যাওয়ার কারণে আমি ক্যামব্রিয়ান কলেজের কর্নারে কিছুক্ষণ অবস্থান করছি এবং যারা ওখানে সাধারণ জনতা আছে তাদের সাথে কথা বলছিলাম। তো ঠিক আমি টাইমটা এক্সাক্ট বলতে পারবো না, তবে 10:30 থেকে 10:40 এর ভিতরে হবে সকাল। তো এই সকাল 8টা থেকে এই পর্যায়ে আমি শুধু সবার সাথে কথা বলছি এবং কিভাবে করে আন্দোলনটাকে আরেকটু মানে জোরদার করা যায় বা আন্দোলনটার মাধ্যমে কিভাবে সহযোগিতা আমরা করতে পারি বা বেসিক্যালি আমি করতে পারি, এটাই আমার মূল টার্গেট ছিল। তো কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ করে পুলিশ নেমে আসে। কোন দিকটা থেকে? এটা আসছে নতুন বাজারের একেবারে থানার দিক থেকে, যেটাকে ভাটারা থানা বলি আমরা। হঠাৎ করে পুলিশ এসে ডিরেক্ট গুলি, টিয়ার শেলও না, ফার্স্ট টাইম গুলি। এটা কি ছররা গুলি ছিল? একদম ডিরেক্ট বুলেট। হ্যাঁ, একদম ফার্স্ট টাইম এই বুলেটটা যখন একাধারে বুলেটটা ছড়ে একটা সেলের গায়ে ইনস্ট্যান্ট যখন বুলেটটা লাগে, এবং এটা ছিল ঠিক ওখানে একটা ফুট ওভার ব্রিজ আছে, সেই ফুট ওভার ব্রিজের পাশে ছেলেটা দাঁড়ানো ছিল। তখন আমরা যারা ওখানে দাঁড়ানো ছিলাম, গুলিবিদ্ধ হলো ছোট একটা বাচ্চা, চোখের সামনে। বাচ্চাটার বয়স হবে সর্বোচ্চ 8 বছর, আমার চোখের সামনে। তখন আমরা ওইখানে যারা ছিলাম, বাচ্চাটাকে সাথে সাথে হসপিটাল নেওয়া হয়েছে, মারা গেছে কিনা আমি শিওর না। আমরা কিন্তু একটা গ্রুপ তাকে নিয়ে হসপিটাল চলে গেল। তো পাশে এখানে যারা দাঁড়িয়েছিলাম আমরা, বয়স্ক, কম বয়স্ক, ছোট যারা ছিলাম, তখন আর কেউ উপরে দাঁড়িয়েছিলাম না, তখন সবাই রাস্তায় নামে গেলাম।
যে যেখানে একটা বাচ্চার গায়ে গুলি লাগতে পারে সেটা আমার সন্তান। কারণ বেসিক্যালি আমার 3টা সন্তান, আমি জানি যে একটা সন্তানের কতটুকু গুরুত্ব বা একজন বাবার কাছে। তো তখন আমি পাশে যারা ছিল তাদেরকে বললাম যে ভাই এই আন্দোলনের সাথে আমাদের প্রত্যেকটা মানুষের যুক্ত হয় এখন ফরজ। আমি এভাবেই বলেছি 19শে জুলাই। এবং আমরা যদি এখন যুক্ত না হই তাহলে এই আন্দোলনটায় আমরা এখন এখানে দাঁড়িয়ে আছে, আপনি নিশ্চিত থাকেন যে এখানেও দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি এভাবেই বলছিলাম, খুব লাউডলি বলছিলাম। এবং অনেক মানুষ আলহামদুলিল্লাহ সেই কথার ভিত্তিতে হোক অথবা এই বাচ্চাটার গুলিবিদ্ধ হওয়ার কারণে হোক, সবাই আমরা কিন্তু মেইন রোডে চলে আসি এবং সেই পুলিশকে প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি। এবং দীর্ঘ সময় আমরা সেফলি কাজ করে যাচ্ছিলাম। এর ভিতরে কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়, যেটা পায়ে ছিল, একটা ছেলের মাথায় ছিল। তো এভাবে করে ঠিক 12টা বেজে যায়। হঠাৎ করে পুলিশের সাথে আপনাদের, পুলিশ গুলি করছে আর আপনারা কি করছেন? আপনারা আমরা সরে যাচ্ছেন? সবাই সরে যাচ্ছি এবং কিছু ইট পাটকেল ছিল সেটা আমরা ছুটছি, যেটা একদম রিয়াল। কারণ এছাড়া আমাদের কাছে আর কিছু নাই, শুধু কিছু ইট। তো এটা দেওয়ার পরে ওনারা টিয়ার শেল দিচ্ছে এবং হয়েছে রাবার বুলেট, মেইন বুলেট সবগুলো ছুটছেন এবং অতর্কিত। সর্বশেষ যখন আপনার 11:30টার পরে ঠিক 12টা বাজে, তখন যেটাকে সাউন্ড গ্রেনেড বলে, এবং র্যান্ডম তারা নতুন বাজার থেকে শাহজাদপুর যাচ্ছে, মানে যাচ্ছে আসছে যাচ্ছে গুলি করছে, হ্যাঁ এভাবে গুলি করছে। এবং তখন অনেক মানুষ গুলিবিদ্ধ হলো এবং স্পট ডেথ হলো। তখন আমরা, আপনার চোখের সামনে? হ্যাঁ আমার চোখের সামনে। তখন আমরা একটু মোড়ে রাস্তায় পড়ে আছে, হ্যাঁ আমরা ভয়ে একটু ঘাবড়ে যাচ্ছি। তো আমরা এখন বললাম যে এখন আর এখানে দাঁড়ানো কোনোভাবে পসিবল না, কারণ যখন পাখির মতো যখন গুলি আসে তখন তো এত মানুষের ভিতরে সবাই সাইড হয়ে যাচ্ছিলাম। ঠিক 12টা যখন 20 অথবা 25 বাজে আজান হয়ে গেছে, আমি এবং আমার পাশে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে আমি চিনি না, কিন্তু আমি এতটুকু বলছি ভাই আমরা মনে হয় এখন চলে যাওয়া উচিত, কারণ যে অবস্থান দেখছি আমি আসলে দাঁড়িয়েছিলাম ঠিক ফুট ওভারব্রিজের কর্নারটা একটা গ্যাপে, এবং পুলিশটা তখন ওই পাশে ইউলোকটা দাঁড়ানো, এবং ইন্ডিয়ান পুলিশ তো ভিতরে বাম পাশে ইন্ডিয়ান এম্বাসি যেহেতু। তো হঠাৎ করে উনি এবং আমি দুইজনই রওনা করছি এবং 2জন ব্যক্তি ইনস্ট্যান্ট গুলিবিদ্ধ হলাম। ওই ভাইয়েটার চোখে লাগলো, উনি স্পট ডেথ, আমার বুকে লাগলো যেটা হচ্ছে বাম পাজরে, এবং যে গুলিটা লাগার সাথে সাথে আমি একদম স্টপ হয়ে যাই। তা পাশে একটা ভাই ছিল, আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু ধরেন, আমি পড়ে যাচ্ছিলাম, বাট ওনার গায়ে হাত দিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম। আমার গুলিটা ঠিক এই জায়গাটা লাগে, একেবারে বুলেট, একদম মেইন বুলেট। আমি তখন খুব কষ্ট করে নিজেকে চেপে ধরে আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু হসপিটালে নিন, আমার পুরো হুঁশ আছে। এবং যখন গুলিটা লাগছে তখন সবচেয়ে বেশি মনে পড়ছে আমার সন্তানের কথা এবং আমার বাবা মায়ের কথা। আল্লাহর কাছে শুকরিয়া যে পাশে যে ছেলেটা আমাকে ধরছিলেন ও আমাকে বারবার সাহস দিচ্ছিলেন, ভাইয়া আপনার কিচ্ছু হবে না, আপনি একটু শক্ত হন। আমি কয়েক পা হেঁটে সামনে যখন যাচ্ছি তখন আমি রাস্তার উপর পড়ে গেছি, ওরা আমার ধরে রাখতে পারে নাই। রক্ত তো ঝরছে? হ্যাঁ একদম। আমার সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, আমার জামা পাজামা এখনও আমার বাসায় আছে, পুরোটাই আমার একেবারে ভিজে। আমি রাস্তায় শুয়ে পড়লাম, তো ওরা আমাকে ধরে রিক্সাতে উঠালো। শাহাবুদ্দিন মেডিকেলে গেলাম, ওনাদেরকে অনেক আকুতি করার পরেও ওনারা ট্রিটমেন্টটা দেয়নি। এবং শুধু আমার তখন হুঁশ থাকার কারণে আমি এতটুকু বললাম যে ভাই আমাকে শুধু একটু গজ দিয়ে অন্তত ব্লাডটা বন্ধ করার জন্য একটু সহযোগিতা করেন। তো সর্বশেষ এই সহযোগিতাটা তারা করছেন এবং তাদের কাছে অ্যাম্বুলেন্সটা চাওয়া হয়, অ্যাম্বুলেন্সটা তারা দেয় নাই। শেষে আমি আমার মোবাইল থেকে আমার ওই যে ছোট ভাইটা আমাকে ধরে নিয়ে গেছেন ওকে বললাম যে আমার ভাইয়াকে একটু ফোন দাও। আমি ফোনের লক খুলে ওর কাছে দিলাম। তো আমার ভাই দক্ষিণ বাড্ডাতে থাকে, ওখান থেকে ওরা চলে আসলো, 3 ভাই চলে আসলো ইনস্ট্যান্ট। আমার এখানে 3 ভাই থাকেন। ওখান থেকে একটা সিএনজি করে ঢাকা মেডিকেলে গিয়ে আমি অ্যাডমিট হই 2টা বা 2:10 আনুমানিক। তো ওনারা আমার পজিশনটা দেখে আমাকে একটা এক্সরে করে আমাকে বসিয়ে রাখলেন, বাট আমার ওটির জন্য বলছেন, সব রেডি করে আমাকে বসিয়ে রাখছেন। ঠিক এরকম বসতে বসতে ভোর 4টা হয়ে গেছে। যতবারই আমার ভাই ওটিতে যাচ্ছেন তারা বলতেছে পরে, মানে আমার কোনোভাবেই আমার অপারেশনটা করবে না। যতবার গেছে এবং আমি তখন মানে পুরোপুরি হুঁশ আছে আমার, আমি একটা বেঞ্চের উপর বসা, 2 পা ধরে আমি এভাবে বসে আছি, পা ধরে এভাবে চেপে ভরে আসে, কারণ ব্যথায় আমি একদম অবশ হয়েছিলাম। তো লং টাইম যখন ভোর 4টা বাজে তখন আমি নিজে ওটিতে গেছি। আমি ওদের উপরে একটু ধমক দিয়ে বলছি তোদের বলাই হবে না, আমাকে একটু ধর, আমি এই ভিতরে যাই।
তা আমি ওটিতে একদম সরাসরি ঢুকে গেছি। ওরা বারবার না করতেছিল, আমি বললাম যে ভাই আমি নিজে রোগী। তো যাওয়ার পরে যখন ডক্টরের কাছে গেছি, ডক্টর বলল যে আপনি এখানে কেন আসছেন? আমি ওনাকে বললাম যে আমি দুপুর 2টা থেকে ভোর 4টা এত সময় বসে আছি, হয় আপনারা এখন আমার অপারেশনটা করেন, না হয় আমি মনে হয় এখানেই শেষ হয়ে যাব, আপনি কি চান? তো তখনই ওরা ওটির ব্যবস্থা করে। তো প্রায় 5.5 ঘন্টা আমি পরবর্তীতে ভাইদের কাছ থেকে শুনেছি। তো আমার আবার প্রেশারের জনিত প্রবলেমের কারণে গুলি বের করলো? হ্যাঁ, মেইন বুলেটটা বের করলো। কত বড় ছিল মেইন দেখেছেন আপনি? বুলেটটা আমি পরবর্তীতে আমাকে দেখানো হয়েছে ঠিক এত বড় সাইজের, যেটা বড় বুলেট, রাইফেলের বুলেট। তো অপারেশনটা ছিল এখানে বুলেট হওয়ার কারণে আমার বুকের উপর থেকে ওপেন হার্টের মতো অপারেশন করা হয়, এবং আর 2টা রাবার বুলেট, যেটা আমার এখানে একটা বের করা হয়েছে পরবর্তী 2 মাস পরে, একটা এখনো ভিতরে আছেন ডান বুকে উপরে অংশে। তো 5.5 ঘন্টা পরে যখন বের হয়েছে, আমার যেই শারীরিক কন্ডিশন দেখে সবাই মনে করছে আমি মারা গিয়েছি। ডক্টরও অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ সেভাবে করে আমাকে 14 দিন পর্যন্ত আমার কোনো মানে সেন্স ছিল না, অজ্ঞান ছিল একদম। ঢাকা মেডিকেল? হ্যাঁ, ঢাকা মেডিকেলে। এবং আমার 2 নাকে এখনো মনে হয় দাগ আছে, এখানে 2 নাকে নল দেয়া ছিল, এবং যেটার মাধ্যমে শুধু স্যালাইন চলতেছিল, কোনো খাবার না। এবং একটা পর্যায়ে আমার সমস্ত শরীর খুব ফুলে যায়। ডক্টর বলল যে এইভাবে যদি স্যালাইন চলতে থাকে তাহলে এই লোকের কিডনি ড্যামেজ হয়ে যাবে। এরপরে যখন কিছু খাবার দেয় আবার শরীরে অন্য অন্য প্রবলেম দেখা দিয়েছে। তো এইভাবে করে 14 দিন পরে আস্তে করে একটু দ্বিতীয় অপারেশনের প্রস্তুতি তারা নেয়। তো দ্বিতীয় অপারেশন করার জন্য একটা প্রবলেম ছিল, আমার একটু প্রেশারটা এতটাই লো ছিল যে সবসময় আপনার 90/50-এ থাকতো অল টাইম, যে কারণে ডক্টর আর দ্বিতীয় অপারেশন করার সাহস করতে পারে। দ্বিতীয় অপারেশনটা এখনো হয়নি? না, দ্বিতীয় অপারেশনটা করার কারণ ছিল এটা যে আমার যে ডায়াফ্রাম বলে ডক্টরের ভাষায়, যেটার পরিমাণটা এখানে যে বাইপাস পাইপ দিয়ে রাখা হয়েছিল, সেই পাইপ থেকে নির্যাসগুলো বের হচ্ছিল না। অপারেশনের পরে ওটা বের না হলে সেখানে ভিতরে প্রবলেম হয়। তো পরবর্তীতে একজন সিনিয়র ডক্টর, আল্লাহ ওনাকে ভালো করুক, উনি একটু বাইপাসটা সিরিঞ্জের মাধ্যমে কিছুটা চেষ্টা করছেন, আংশিক হলে বের হয়েছে, যার কারণে দ্বিতীয় অপারেশনটা রিস্ক আর নেয়নি। কারণ আমার যেহেতু প্রেশারটা মাইনাস, অনেক সময় এটাতে বেশি সম্ভাবনা থাকে, রিস্ক থাকে। তো এখন তো মোটামুটি এখনো আমি এখন পর্যন্ত অসুস্থ। আপনি কি এই ঘটনায় মামলা করেছেন? আমি সরাসরি কোনো মামলা এখন পর্যন্ত করিনি। মামলা করবার তো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। সেক্ষেত্রে মামলা করাই তো। আমি এটার জন্য ভাটারা থানায় গিয়েছিলাম, তারা এটাকে অনেকভাবেই আমাকে নেগলেক্ট করছে বা বিভিন্ন কথা বলেছে। সেটা 5 আগস্টের পরে? 5 আগস্টের পরের ঘটনা। মানে তারা মামলা নিচ্ছেন না? না, ইভেন আমি তখন ঠিক 5 তারিখে যখন আমি শুনতে পারি যে এর ভিতরে একটা ঘটনা হয়েছে, 3 তারিখে শেখ হাসিনা ওখানে আসেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে, এটা বলে যায়। এবং 5 তারিখে যখন আমি শুনতে পারি যে মাঝে একটা ঘটনা ছিল, আমাকে ওখান থেকে বের করে নেওয়ার জন্য প্রচুর আপনার সাইবার ক্রাইম আসছে। বিশেষ করে আমার মোবাইল ব্যবসা হওয়ার কারণে আমার নামে 14টা সিম রেজিস্ট্রেশন ছিল, এটা দেখে ওরা আরও বেশি মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। তো যখন 5 তারিখে শুনি যে হাসিনার পতন হয়, তখন আমি উঠে বসি ফার্স্ট টাইম, প্রথমবার উঠে বসি। এবং 5 তারিখে আমাকে যখন অন্য রোগী আসে, তখন আমাকে বার্ন ইউনিটে নিয়ে 5 তলায় অন্য বিল্ডিংয়ে রেখে দেয়। এবং লাস্ট টাইমে আমি চিকিৎসা একেবারে পাই নাই বললেই চলে, এভাবে আমাকে ডিসচার্জ দিয়ে তারা বাসায় পাঠিয়ে দেয়। এখন তো বাইরে উন্নত চিকিৎসা নিয়ে আমি এখনো চিকিৎসা নিচ্ছি। আবু হানিফা, আপনার কাছ থেকে আবার একটু শুনবো, আমরা একটু বিন্দুর কাছ থেকে শেষ সময় শুনে আসি। এই 24-এর আন্দোলনের সর্বপ্রথম আমি যদি ভুল না করি 9 তারিখে এই কোটা আন্দোলনের যে মামলাটি হাইকোর্টের বেঞ্চে ওঠার কথা, তখন থেকে আমাদের দল থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া ছিল যাতে আমরা প্রস্তুতি নিই, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে নির্দেশনা দেওয়া হলো যাতে আমরা প্রস্তুতি নিই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে। এবং ঠিক সেটাই হলো। এবং 13-14 যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হামলা হলো, তখন 15 তারিখ কেন্দ্রীয় ছাত্রদলের অফিসে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় ভজন বকুল ভাইয়ের নেতৃত্বে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমাদেরকে একটা স্পষ্ট গাইডলাইন দেওয়া হলো। আমরা ব্যানারের সামনে থাকবো না, জাতীয়তাবাদী ছাত্রদলটাকে ব্যানারটাকে আমরা সামনে আনবো না, কিন্তু আন্দোলনের পুরো বিষয়টাকে আমরা প্রমোট করব। সেই হিসাবে আমরা প্রথম পল্টনে বিক্ষোভ মিছিল করি
এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে যায়, মানে সকল বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে যায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্র বিষয়ক সম্পাদক বকুল ভাই এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়টাকে আমরা 4টা স্পটে পার্টে ভাগ করি। একটা বিএনএস এর সামনে উত্তরায়, একটা হচ্ছে বসুন্ধরা যমুনা, একটা হচ্ছে রামপুর, একটা হচ্ছে মিরপুর। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে এই আন্দোলনের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের ভিতরে একটা ফিলিংসে কাজ করছিল যে আসলে তো প্রাইভেট ছাত্র না, এই আন্দোলনে আপনি কি নির্যাতনের মুখে পড়েছিলেন? জি, এইভাবে আন্দোলনটা যখন শুরু করি, আমি 13 দিন আমি 1 ঘন্টা ঘুমাতে পারিনি। ডিবি হারুন আমাকে প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি চেষ্টা করেছে। আমরা বিভিন্ন জায়গায় বাস দিয়ে ঘুরতাম। এখান থেকে বাস দিয়ে রাতের বেলা কিশোরগঞ্জ যেতাম, কিশোরগঞ্জ থেকে নরসিংদী থেকে সকালে আবার ঢাকায় এসে আবার আন্দোলনে সম্পৃক্ত হতাম এবং সকলের চিকিৎসা, খাবার, পানি এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করে দিতাম। এবং টিয়ার শেল একটা স্টুডেন্ট আহত হওয়ার পরে সে কিভাবে সুস্থ হয়ে আবার যাবে এবং ইট পাটকেল এগুলো আমরা সরঞ্জাম রেডি করতাম, মানে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং চূড়ান্ত আন্দোলনে আমরা করেছি। জি, আবু হানিফ, এখন কি অবস্থা আপনার? আপনি আপনার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটির বিচার চান কিনা? অবশ্যই বিচার তো চাই, কারণ এই ধরনের একটা নির্যাতনের শিকার তো সমস্ত বাংলাদেশ, সাথে আমি চাচ্ছি যে যাতে করে এই ধরনের ফ্যাসিবাদ আর দ্বিতীয়বার কোনোদিন জন্ম না হয়। এই যে আপনার উপরে যে নির্যাতন নিপীড়ন হলো, সেই কেমন বিচার হওয়া উচিত এদের? আমি বিচারটা চাচ্ছি বাংলাদেশে যতটুকু মানে সর্বোচ্চ আইন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আইনটা আছে এবং পাশাপাশি আন্তর্জাতিক মানে যত ধরনের বিচার হওয়ার দরকার। আমাদের দেশে একজন মানুষকে মারার জন্য বিশেষ করে পুলিশের মাধ্যমে, পুলিশের কোনো অধিকার নাই যে একজন সাধারণ জনকে গুলি করার। সেই দিক থেকে যেহেতু যেখানে আমি যেহেতু গুলিবিদ্ধ হয়েছি, আমি চাবো এই ধরনের ফ্যাসিস্ট এবং এই ধরনের দুঃসাহস কোনো প্রশাসন এবং কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যেন না করতে পারে, সেই ধরনের বিচার আমি চাচ্ছি। জি, বিন্দু, আপনি কি এই যে আপনার উপরে যে হামলা হয়েছে এবং নির্যাতন হয়েছে, আপনি কি কোনো মামলা করেছেন? আমি মামলা করিনি, বাট আমি অতি সত্বর মামলা করার প্রস্তুতি নিচ্ছি, কারণ তৎকালীন সময় আমাদের কোনো মামলা নেওয়া হয়নি। এখন মামলা করছেন। আর আমি এই দেশবাসীকে জানাতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের 15.5 বছর যে আন্দোলনের কারণে যে গুম খুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, এদের সকলের একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের আওতায় বা শাস্তির আওতায় আনা উচিত। ধন্যবাদ বিন্দু, ধন্যবাদ আবু হানিফ, আপনাকেও ধন্যবাদ। আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। এম রাজিবুল ইসলাম বিন্দু একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে যিনি জীবনের স্বর্ণালী সময় ব্যয় করেছেন রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের লাঠিয়ালদের বিরুদ্ধে। আর কাজী মোহাম্মদ আবু হানিফ পরিবার পরিজনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিলেন 24-এর হাসিনা বিরোধী আন্দোলনে। তিনি জানতেন পেছনে বন্দুক আর সামনে স্বাধীনতা। সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনতেই নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেন অকাতরে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এখনও তার শরীরে বয়ে বেড়াচ্ছে হাসিনার নিপীড়নের নির্মম ক্ষত। আমাদের প্রত্যাশা, বিন্দু এবং আবু হানিফের মতো যেসব তরুণ যুবক ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তাদের প্রত্যেকেরই প্রাপ্য সম্মানটুকু তারা যেন পান, যাতে ভবিষ্যতে দেশে কোনো ক্রান্তিকালে যে কেউ নিঃসংকোচে বুক চিতিয়ে দাঁড়াতে পারে রাজপথে। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও চাইলে যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com লিখে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।